গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়, আজ দ্বিতীয় পর্ব। মিলিরা থাকে কলাবাগান লেক সার্কাসে। নিজেদের বাড়ি নয়, ভাড়া বাড়ি। বাড়িটি কেনার কথা হচ্ছে। কথাবার্তা কোন পর্যায়ে আছে মিলি জানে না। মতিউর এসব ব্যাপারে তার সঙ্গে কখনো কোনো কথা বলে না। মিলির শ্বশুর একবার তাকে জিজ্ঞেস করলেন, বাড়ি কেনার কি হয়েছে? তখনই শুধু মিলি জানল বাড়ি কেনার একটা কথাবার্তা চলছে। একদিন সত্যি সত্যি কেনা হয়ে যাবে এবং তারও অনেক দিন পরে হয়তো মিলি জানবে, কিংবা হয়তো জানবেই না। মতিউর বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল। তার সঙ্গে খুব রোগা চশমা পরা একজন লোক। সে ছেলেটির সঙ্গে হেসে হেসে কথা বলছে। মিলিকে গাড়ি থেকে নামতে দেখেও সে না দেখার ভান করল এবং আগের মতোই হেসে হেসে কথা বলতে লাগল। কিন্তু লোকটি তাকিয়ে আছে মিলির দিকে, বেশ ভদ্রভাবেই তাকিয়ে আছে, চোখ ফিরিয়ে নিচ্ছে না। মিলির কি উচিত কাছে এগিয়ে যাওয়া? না, মতিউর পছন্দ করবে না। সে তার কোনো বন্ধুর সঙ্গে মিলিকে আলাপ করিয়ে দেয় না। ওদের বাড়িতে বাইরের পুরুষদের সঙ্গে মেয়েদের কথা বলার রেওয়াজ নেই। মতিউরের একটি বোন ইউনিভার্সিটিতে পড়ে, ফিজিক্সে অনার্স। সেও বোরকা পরে ক্লাসে যায়। মিলি তার নিজের ঘরে ঢুকে গেল। ভাইয়াকে টেলিফোন করল কয়েকবার। রিং হচ্ছে কিন্তু ধরছে না। তার মানে ভাইয়া ফেরেনি। এবং আকবরের মা টেলিফোন ধরছে না। মিলির রোখ চেপে গেল। কতক্ষণ সে না ধরে থাকবে? রিং হতে থাকুক, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। হ্যালো, কে ভাইয়া? টেলিফোন ধরছিলে না কেন? এইমাত্র আসলাম। ওদের টেলিফোন ধরতে নিষেধ করে গেছো কেন? কি বলতে চাস সেটা বল, আমি গোসল করব। ভাইয়া শোনো, আমি ভাবির বাসায় গিয়েছিলাম। ভালো? সুন্দর বাসা? সুন্দর হলে তো ভালোই। টগরের জ্বর, খুব জ্বর। ওসমান সাহেব কিছু বললেন না। মিলি বলল, ভাই আমার কথা শুনছ? শুনছি। কিছু তো বলছো না। কি বলবো? মিলি খানিকক্ষণ ইতস্তত করে বলল, তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না, কালো মতো, ভাবির সঙ্গে এক রিকশায় যাচ্ছিল? হ্যাঁ বলেছিলি। ওই ছেলেটা ভাবির ঘরে বসেছিল। তিনি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ওই ছেলেটার নাম আলম। ও এসেছিল আমার এখানে একটা বই নিতে। আমার সঙ্গেই ছিল এতক্ষণ। তুই ওকে দেখিসনি। শুধু শুধু কেন এত মিথ্যা কথা বলিস? মিলি কোনো কথা বলল না। ওসমান সাহেব শান্ত স্বরে বললেন, রেখে দি কেমন? আচ্ছা, আর কিছু বলবি? না। ওসমান সাহেব টেলিফোন নামিয়ে রাখলেন। ওসমান সাহেবের বাবা ফয়সাল সাহেবের বয়স 73। এই বয়সেও তিনি বেশ শক্ত। রোজ ভোরে 2 মাইল হাঁটেন। বিকেলে ঘড়ি ধরে 15 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। চোখের দৃষ্টি ঠিক আছে। কিছুদিন আগেও চশমা ছাড়া পড়তে পারতেন। এখন অবশ্যই +1 পাওয়ারের চশমা লাগে। লোকটি ছোটখাটো এবং রোগা পাতলা। রোগা লোকেরা যেমন হয়, দারুণ রগচটা। 2 মাস আগে তার ছোটখাটো একটা স্ট্রোক হয়ে গেছে। ডাক্তার রাগারাগি না করার জন্যে কঠিন নিষেধ জারি করেছেন। বাড়ির লোকজনদেরও বলা হয়েছে যেন কিছুতেই তাকে রাগানো না হয়। যা বলেন তাই যেন সবাই মেনে চলে। সবাই করছেও তাই। এতে ফয়সাল সাহেব আরও রেগে যাচ্ছেন। আজও মিলিকে ঢুকতে দেখে তিনি রেগে গেলেন। রাগের যদিও কোনো কারণ ছিল না। তিনি বসেছিলেন বারান্দায় ইজি চেয়ারে। নিচু একটা কফি টেবিলে পা তুলে দিয়েছেন। কোলের ওপর খবরের কাগজ। তিনি কাগজ পড়ছিলেন না। মিলিকে ঢুকতে দেখে কাগজের উপর চোখ রাখলেন। মিলি ক্ষীণ স্বরে বলল, কেমন আছো বাবা? ভালোই তো। খারাপ থাকবো কেন? না মানে শরীর ঠিক আছে তো? ঠিক না থাকলে তুই কি করবি? ঠিক করে দিবি? মিলি কি বলবে বুঝতে পারল না। বাবার সামনে একটা চেয়ার আছে, সেখানে কি বসবে খানিকক্ষণ?
কিন্তু বাবা নিশ্চয়ই তা পছন্দ করবেন না। মিলি সংকুচিত হয়ে বসেই পড়ল। ভয়ে ভয়ে বলল, নানান ঝামেলায় থাকি, আসাই হয় না। আসতে বলেছি নাকি? না, বলবে কেন? নিজে থেকেই তো আসা উচিত। আমি সুখেই আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। নিজেদের কথা ভাব, নিজেদের চরকায় তেল দে। আই থিঙ্ক ইয়োর চরকা নিডস অয়েলিং। ফয়সাল সাহেব ভ্রু কুঞ্চিত করলেন এবং অতি দ্রুত পা নাচাতে শুরু করলেন। এটা তার একটা সিগন্যাল, যার মানে হচ্ছে আমি আর একটি কথারও জবাব দেব না, এখন বিদায় হও। মিলি তবু আরেকবার চেষ্টা করল। বেশ উৎসাহের ভঙ্গি করে বলল, রানু ভাবির বাসায় গিয়েছিলাম, ওরা ভালোই আছে, তবে টগরের গা গরম। ফয়সাল সাহেব পত্রিকাটি আরও চোখের কাছে নিয়ে এলেন, যেন হঠাৎ দারুণ একটা খবর চোখে পড়েছে। আপনি যদি রানু ভাবিকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলেন, তাহলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি বুঝিয়ে কেন বলবো? হু অ্যাম আই? এখানে আমার কথা কেন আসছে? যাদের ঝামেলা তারা মেটাবে। ভাবি আপনাকে খুব রেসপেক্ট করে। সে রেসপেক্ট করতে চাইলে করবে, তার মানে এই না। ফয়সাল সাহেব কথা শেষ করলেন না। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। আগে দিনে 1 প্যাকেট করে খেতেন, স্ট্রোক হবার পরপর ডাক্তার সিগারেট নিষিদ্ধ করে দিয়েছেন। ফয়সাল সাহেব কারো কোনো কথা কানে নেন না, কিন্তু এই কথাটি মেনে চলেন। সিগারেট খান না, কিন্তু মুখে নিয়ে বসে থাকেন। মিলি দেখল তার বাবা আগুন না ধরিয়ে সিগারেট টানছেন এবং নাকে ধোঁয়া ছাড়ার ভঙ্গি করছেন। মিলি কিছু বলতে গিয়েও বলল না, তার খানিকটা ভয় ভয় করতে লাগল। ফয়সাল সাহেব বললেন, দেখা তো হয়েছে, এখন চলে যা, নাকি আরও কিছু বলবি? মিলি ইতস্তত করে বলল, মেয়ের একটা নাম দেন না বাবা, 3 অক্ষরের, ম দিয়ে শুরু হবে। তোর মেয়ের কি স্বাস্থ্য ভালো? জি। তাহলে নাম রাখ মুটকি, 3 অক্ষর, ম দিয়ে শুরু, যা যা চেয়েছিলি সবই আছে। ফয়সাল সাহেব দুলে দুলে হাসতে লাগলেন। চোখে পানি এসে গেল মিলির। সে নিঃশব্দে উঠে দাঁড়াল। এই বাড়িতে এসে তার নিজের ঘর না দেখে সে যেতে পারে না। দোতলায় তার ঘরটি তালা দেয়া, তালাচাবি তার কাছেই আছে। সে যখনই আসে তার ঘরে ঢুকে কিছুক্ষণ বসে থাকে। তার খুব কান্না পায়। আজও সে তার ঘরে ঢুকল। সবকিছু আগের মতো আছে, একটি জিনিসও উলটপালট হয়নি। মিলি ছোট্ট খাটটাতে শুয়ে পড়ল। সে যেদিন তার ঘুমের ওষুধ খাবে, এই খাটে শুয়েই খাবে। মিলি বালিশ জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল, তারপর হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো। বাবা এখনো বারান্দায় বসে আছেন। তার সামনে বসে আছে বিথি নামের ওই কম বয়সী মেয়েটি, বাবার সেক্রেটারি। তাকে খবরের কাগজ পড়ে শোনায়, ডিকটেশন নেয়। মিলি লক্ষ্য করল মেয়েটি বসে আছে খালি পায়ে। তার মানে কি এই যে সে এখন এই বাড়িতে থাকে? কেন থাকে? বাবা যাই। ফয়সাল সাহেব জবাব দিলেন না, মাথা নাড়লেন। বিথি বলল, তুমি কখন এসেছ আমি জানি না তো, চাটা খেয়েছ? মেয়েটি এভাবে কথা বলছে যেন সে এই বাড়ির একজন অতিথি আপ্যায়ন করছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাকে তুমি তুমি করে বলছে। তাকে সে তুমি তুমি করে কেন বলবে? মিলি ঠান্ডা গলায় বলল, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো। স্যারের শরীর ভালো না, দেখাশোনার লোকজন নেই, তাই আমি কিছুদিন ধরে এই বাড়িতেই থাকি। তুমি জানো বোধ হয়। না, আমি জানতাম না, এখন জানলাম। আচ্ছা যাই। ফয়সাল সাহেব মাথা এলিয়ে চোখ বন্ধ করেছেন। ঘুমিয়ে পড়েছেন বোধ হয়। এই বয়সে লোকজন আচমকা ঘুমিয়ে পড়ে। বিথি বলল, তুমি আসবে ঘন ঘন, খোঁজ খবর নেবে। মিলি বলল, আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? ফয়সাল সাহেব চোখ মেললেন। মিলি ভাবল বাবার কাছ থেকে সে প্রচণ্ড একটা ধমক খাবে, কিন্তু ফয়সাল সাহেব কিছু বললেন না। আবার চোখ বন্ধ করে ফেললেন। খুব দ্রুত তার পা দুলতে লাগল। শেষ রাতের দিকে ওসমান সাহেব একটা দুঃস্বপ্ন দেখলেন।
যেন ক্লাস নিতে গিয়েছেন। তিনি পড়াবেন আর্যদের আগমনের ইতিহাস, কিন্তু ক্লাসে ঢুকেই টের পেলেন তাকে পড়াতে হবে জ্যামিতি। দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। ত্রিভুজ দুটির দুই বাহু ও অন্তস্থ কোণ সমান ম্যাট্রিকে পড়ে এসেছেন, তবু বোর্ডের সামনে দাঁড়ানো মাত্র সব গুলিয়ে গেল। তিনি হকচকিয়ে তাকালেন ছাত্রদের দিকে। সবাই হাসছে। মেয়েগুলো হেসে একজন অন্যজনের গায়ে গড়িয়ে পড়ছে। এত হাসির কি আছে? তিনি বিড়বিড় করে বললেন, হেই, হাসছ কেন? তারা আরও জোরে হেসে উঠল। তিনি কপালের ঘাম মুছবার জন্য পকেটে হাত দিতে গিয়ে টের পেলেন তার গায়ে কোনো কাপড় নেই। কি ভয়াবহ ব্যাপার! ওসমান সাহেব গোঙানির মতো শব্দ করতে করতে জেগে উঠলেন। তার সারা গা ঘামে ভিজে গেছে। তিনি ক্ষীণ স্বরে ডাকলেন, রানু, রানু। তিনি জানেন রানু এখানে নেই, তবু প্রতিদিনই আধো ঘুম আধো জাগরণে মনে হয় সে পাশেই আছে, ডাকলেই সাড়া দেবে। তিনি ছোট একটা নিঃশ্বাস ফেললেন। পানির তৃষ্ণা হচ্ছে। হাতের কাছে কাচের জগ, কিন্তু পানি নেই। তিনি উঠে গিয়ে বাতি জ্বালালেন, গায়ে মুখে পানি ঢাললেন। রাত শেষ হয়ে এসেছে, 4:10 বাজে। আবার ঘুমোতে যাবার কোনো মানে হয় না। চা খেতে ইচ্ছা হচ্ছে, বানাবে কে? বিয়ের পর ফ্লাস্ক ভর্তি করে চা বানিয়ে রাখত রানু, কোনোভাবে যদি লেখক স্বামীকে সাহায্য করা যায়। ডিকশনারি দেখে বানান ঠিক করা, লেখা কপি করে দেয়া, কত উৎসাহ! জীবনটাই অন্যরকম ছিল। বিয়ের পরপর একবার এরকম ভয়াবহ দুঃস্বপ্ন দেখে জেগে উঠলেন। ভয়ে অস্থির হয়ে ডাকলেন, রানু, রানু। রানু হকচকিয়ে গেল। ভয় পাওয়া গলায় বলল, কি হয়েছে? ভয় পেয়েছি, দুঃস্বপ্ন দেখেছি। দেখলাম একটা পাগল আমাকে তাড়া করেছে। বলতে বলতে তিনি শিউরে উঠলেন। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল। রানু অবাক হয়ে বলল, এত ভয় পাওয়ার মতো কি দেখলে? এর চেয়ে ভয়ঙ্কর স্বপ্ন তো আমি রোজই দেখি। ওসমান সাহেব নিচু গলায় বললেন, না, এরকম তুমি দেখো না। এটা একটা ভয়াবহ স্বপ্ন। তোমাকে আমি বোঝাতে পারবো না। সম্পূর্ণ অন্যরকম ব্যাপার। রানু তার হাত ধরে অনেকক্ষণ পাশে বসে রইল, তারপর চা বানিয়ে আনল। ওসমান সাহেব শিশুর মতো তাকে জড়িয়ে ধরে বাকি রাতটা জেগে কাটালেন। রানু নিজেও ঘুমাল না। একজন বয়স্ক মানুষ সামান্য একটা স্বপ্ন দেখে এতটা ভয় পেতে পারে তা তার ধারণার বাইরে ছিল। সে নিচু স্বরে বলল, তুমি কি প্রায়ই এরকম দুঃস্বপ্ন দেখো? প্রায়ই না, মাঝে মাঝে দেখি। সবসময় এরকম ভয় পাও? হ্যাঁ। বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে রানু বলল, তোমার এক গল্পের নায়ক এরকম দুঃস্বপ্ন দেখত। ওসমান সাহেব কিছু বললেন না। রানু বলল, বেচারা অবশ্য শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। তিনি রাগী গলায় বললেন, ওর পাগল হওয়ার অন্য কারণ ছিল। রাগ করছো কেন? রাগ করছি না। লেখার সঙ্গে সবাই লেখককে মিশিয়ে ফেলে, এটা ঠিক না। লেখা এবং লেখক এক নয়। আমি ঠাট্টা করছিলাম। ওসমান সাহেব থমথমে গলায় বললেন, এই ব্যাপার নিয়ে ঠাট্টা আমার ভালো লাগে না। তুমি এত রেগে যাচ্ছ কেন? রাগ করার মতো কিছু তো আমি বলিনি। দাও, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, নাকি অন্য কিছু চাই? ওসমান সাহেব জবাব দেননি। পাশ ফিরে ঘুমোতে চেষ্টা করেছেন। ঘুম আসেনি। দুঃস্বপ্ন দেখার পর সাধারণত তার ঘুম হয় না, আজও হবে না। অবশ্যই রাতও আর খুব বেশি বাকি নেই। আকাশ ফর্সা হতে শুরু করেছে, কাক ডাকতে শুরু করবে। লেখক হয়েও অলেখক সুলভ চিন্তা করলেন, কাক ডাকতে শুরু করবে না, বলা উচিত ছিল পাখি ডাকতে শুরু করবে। তিনি চটি পায়ে বারান্দায় এসে দাঁড়ালেন। তার পাগল গল্পের নায়কের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সেও দুঃস্বপ্ন দেখার পর বাকি রাতটা ঘুমোতে পারত না। বারান্দায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করত, সূর্য ওঠার পর ঘুমোতে যেত। একজন নিঃসঙ্গ মানুষের গল্প, শেষ পর্যায়ে যে স্বপ্নের সঙ্গে বাস্তবকে গুলিয়ে ফেলে।
চমৎকার একটা গল্প, শুধু চমৎকার নয়, অসাধারণ একটি গল্প। আশ্চর্যের ব্যাপার, সমালোচকেরা এই গল্পটিকে গুরুত্ব দেননি। কেন দেননি? ওসমান সাহেব ঠিক করে ফেললেন আলো ফোটার সঙ্গে সঙ্গে তিনি এই গল্পটি আবার পড়বেন। স্বপ্নদৃশ্যে বর্ণনাগুলি ভালো করে দেখা দরকার। এই গল্পে অতিপ্রাকৃত আবহ তৈরির জন্যে প্রচুর তৎসম শব্দ ব্যবহার করা হয়েছে। এতে কি গল্পের গাঁথুনি হালকা হয়ে গেছে? সাদামাটা একটা সূর্য উঠল। ভোর হওয়া নিয়ে কবি সাহিত্যিকরা এত হইচই করে কি জন্যে কে জানে। সূর্য ওঠার মধ্যে রহস্যময় কিছু নেই। জ্যোৎস্নায় কিছু রহস্য আছে, কাজেই চাঁদ নিয়ে মাতামাতি করা যেতে পারে, সূর্য নিয়ে নয়। আকবরের মা উঠে পড়েছে। গ্যাসের চুলায় আগুন জ্বলছে, চায়ের কেতলি বসানো হয়েছে। ভোরবেলার এই আয়োজনটি চমৎকার, দেখলেই মন ভালো হয়ে উঠতে শুরু করে। আজ আমি লেখা নিয়ে বসব। জিয়া ইচ্ছা, যেই আসুক বলবে আমি বাসায় নেই, কখন ফিরব তার ঠিক নেই, আর টেলিফোনেও একই কথা বলবে। যে ইচ্ছা, ফেলাসকে চা বানাই দিমু? না, চাটা লাগবে না। অনেকদিন পর লেখার টেবিলের কাছে এসেছেন, সাদা খাতা খোলা। দেখলেই কিছু একটা লিখতে ইচ্ছে করে। অরণ্য এগিয়ে আসছে, এই গল্পটি লিখে ফেললে কেমন হয়? অরণ্য এগিয়ে আসছে, ছোট শহরের সবাই বুঝতে পারছে পালানোর পথ নেই। প্রথম কয়েক পৃষ্ঠায় এই বর্ণনাটি থাকবে, কিন্তু লেখাটা আসছে না। টেবিলে একপাশে মিমির প্যাকেট, লাল লাল পিঁপড়ার প্যাকেটটি ছেঁকে ধরেছে। টগরকে দেয়া হয়নি। কেন দেয়া হয়নি? হাতেই তো ছিল। তবু শেষ মুহূর্তে দেয়া হলো না কেন? তিনি কি টগরকে ভালোবাসেন না? তা কি করে হয়? ওসমান সাহেব মিমির প্যাকেটটি তার লেখার কাগজের উপর এনে রাখলেন। পিঁপড়াদের মধ্যে একটা সাড়া পড়ে গেল। হঠাৎ বস্তুর অবস্থাগত পরিবর্তন কেন হলো তা বুঝতে পারছে না তারা। ছোটাছুটি করছে পাগলের মতো। ওসমান সাহেব মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন। রানুর ঘুম ভাঙল খুব ভোরে। অভ্যাস মতো টগরের গায়ে হাত রাখল। গা গরম। টেম্পারেচার কত হবে? রাত 2টোর দিকে একবার টেম্পারেচার নেওয়া হয়েছিল 99। এখন বোধহয় তার চেয়েও বেশি। রানু টগরকে নিজের কাছে নিয়ে এলো। গায়ের সঙ্গে গা লাগিয়ে উত্তাপ যদি কিছু কমিয়ে দেয়া যায়। এত ভুগে কেন সে? 2 দিন পর পর অসুখ। হাম থেকে উঠবার পরই 1 নাগাড়ে 7 দিন সর্দি জ্বর। সেই জ্বর সারল, সঙ্গে সঙ্গে হলো আমাশা। একটা কিছু লেগেই আছে। শরীর শুকিয়ে কাঠির মতো হয়েছে, শুধু মুখটা শুকায়নি। বড় সড়ো একটা মুখে 2টি বিশাল চোখ। ওর বাবার চোখ পেয়েছে। শুধু চোখ নয়, স্বভাব চরিত্র বোধহয় কিছু পেয়েছে। কোনো ব্যাপারেই কোনো অভিযোগ নেই। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে থাকতে পারে। টগর ঘুমের মধ্যেই নড়ে উঠল। রানু ডাকল, এই টগর। সে তার ছোট হাত 2টি দিয়ে মাকে জড়িয়ে ধরল। কেমন তাকাচ্ছে পিটপিট করে। আয় পাজি। কি? শরীর খারাপ লাগছে? টগর মাথা নাড়ল, তার খারাপ লাগছে, কিন্তু মুখ হাসি হাসি। দুধ খাবি? বোতলে করে খাবো। এত বড় ছেলে বোতলে করে খাবি কি? মাল্টোভা দিয়ে বানিয়ে দেব, এক চুমুকে খেয়ে ফেলবি। টগর ঘাড় কাত করল। সে গ্লাসে করে দুধ খেতে রাজি আছে। বেশি করে চিনি দিও। দেব। দুধ বানিয়ে এনে রানু দেখল টগর বালিশটা 2 পায়ের ফাঁকে নিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। জ্বর কি কমে আসছে? রানু অনেকক্ষণ ছেলের পাশে বসে রইল। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। অপলা জেগেছে নিশ্চয়ই। সেও খুব ভোরে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসে। মেডিকেলে টেস্ট দেবে। অ্যালাউ হবার প্রাণপণ চেষ্টা করছে। রোজ ঘুমোতে যায় 1:30-2টোর দিকে। রানু রান্নাঘরে এসে দেখল অপলা চায়ের কেতলি বসিয়েছে। সে হাসি মুখে বলল, তুমি আজ এত ভোরে উঠলে যে? ব্যাপার কি? ব্যাপার কিছু না।
টগরের জ্বর আছে এখনো? কমছে, গা ঘামছে। রাতে বেশ কয়েকবার কাঁদল, তখনই বুঝেছি শরীর খারাপ। ওকে আজ একবার ডাক্তারের কাছে নিয়ে যাও। রাতে কেঁদেছে নাকি? হ্যাঁ, তুমি টের পাওনি? না। রানুর কিছুটা মন খারাপ হলো। টগর কেঁদেছে সে টেরও পায়নি। ও অবশ্যই কেঁদে কেটে পাড়া মাথায় করবে না, নিজে নিজেই শান্ত হয়ে ঘুমোতে চেষ্টা করবে। আপা চা খাবে? খালি পেটে চা খাই না। খালি পেটে কেন হবে? নোনতা বিস্কুট আছে, দেব? দে। অপলা চা ঢালতে ঢালতে বলল, আপা তুমি এত চিন্তিত কেন? রাতে ভালো ঘুম হয়নি? হয়েছে। তাহলে মুখ এমন শুকনো কেন? টগরের আবার জ্বর আসলো, এই জন্যই খারাপ লাগছে। আপা তুমি একটা কাজ করো, দুলাভাইকে খবর দাও, সে কয়েকদিন ঘন ঘন আসুক, ছেলেকে নিয়ে ছোটাছুটি করুক, দেখবে জ্বর কমে যাবে। রানু গম্ভীর হয়ে গেল। অপলা বলল, কথা বলছো না কেন আপা? চুপ করে আছো কেন? তুই সবসময় দুলাভাই দুলাভাই বলিস, সব জেনে শুনেও কেন বলিস? তাহলে কি বলবো, টগরের বাবা না ওসমান সাহেব? রানু কিছু বলল না, নিঃশব্দে চায়ে চুমুক দিতে লাগল। অপলা বলল, ঠিক আছে, আর বলবো না, কিন্তু তুমি তাকে আসতে বলো, 1 মাস ধরে আসছেন না। আসতে না চাইলে আসবে না, ধরে নিয়ে আসতে হবে? ঠিক তাও না আপা, তুমি আসতে নিষেধ করেছ। নিষেধ করিনি, বলেছি এত ঘন ঘন যেন না আসে। আমি জীবনটাকে বদলাতে চেষ্টা করছি, তুই কেন বুঝতে চেষ্টা করছিস না? তোমার ধারণা উনি ঘন ঘন এলে জীবন বদলানো যাবে না? আমি এই নিয়ে তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। রানু উঠে পড়ল। টগরের ঘুম ভেঙেছে। সে গম্ভীর মুখে রওনা হয়েছে বাথরুমের দিকে। বয়সের তুলনায় সে কি একটু বেশি গম্ভীর? রানু ডাকল, দেখি টগর, এদিকে আয় তো, জ্বর আছে কিনা দেখি। টগর গুটি গুটি পায়ে এগিয়ে এলো। এই তো, জ্বর নেই। গুড বয়, যাও দাঁত মেজে আসো। নিজে নিজে মাজতে পারবে না? পারবো। ভেরি গুড। রানু শুনল টগর অপলার সঙ্গে কথা বলছে। অপলার সঙ্গে তার বেশ ভাব, কথাবার্তা হচ্ছে বন্ধুর মতো। কেমন আছিস রে টগর? ভালো। তোর মার মতো মুখটা এমন অন্ধকার করে আছিস কেন? কেমন করে হাসতে হয় তোর মনে আছে? আছে। তাহলে বিরাট করে একটা হাসি দে তো দেখি। এই তো, চমৎকার। দেখি তোর দাঁতের কি অবস্থা, কাছে আয়। না। না কেন? তুমি ফেলে দেবে। ফেলবো না, হাত দিয়ে দেখব নড়ছে কিনা। কাছে আয়। রানু টগরের ছোট্ট একটা চিৎকার শুনল, তারপর আবার চুপ। অপলা বলছে, এই তো ফেলে দিলাম, ব্যথা পেয়েছিস? না। তাহলে কাঁদছিস কেন? ব্যাটা ছেলেদের এত কাঁদতে নেই, কাঁদবে মেয়েরা। তুই কি মেয়ে? না। যা হাত মুখ ধুয়ে আয়। বাথরুমের কল দিয়ে পানি পড়ছে। টগর হাত মুখ ধুচ্ছে নিশ্চয়ই। রানু অবাক হয়ে লক্ষ্য করল, দাঁত পড়ার মতো একটা বড় ঘটনা সে তার মাকে বলতে এলো না। যেন এটা বলার মতো কিছু নয়। নাস্তার টেবিলে খুব সহজভাবেই রানু জিজ্ঞেস করে, তোমার দাঁত পড়ে গেছে নাকি? হ্যাঁ। কই, আমাকে তো কিছু বলনি। দেখি তোমাকে কেমন দেখাচ্ছে। বাহ, সুন্দর লাগছে তো। টগর ছোট্ট করে হাসল। রানু বলল, আমি আজ বাইরে যাব, তুমি অপলার সঙ্গে থাকতে পারবে না? পারব। বিকেলে তোমার বাবা তোমাকে দেখতে আসবেন। আজ কি বুধবার? রানুর বুকে ছোট একটা ধাক্কা লাগল। টগর কি মনে মনে তার বাবার জন্য অপেক্ষা করে? নয়তো বুধবার তার মনে থাকার কথা নয়। হ্যাঁ, আজ বুধবার। নাও, এই রুটিটা খাও। অর্ধেকটা খাই। ঠিক আছে, খাও। বাবা যখন আসবে তখন তুমি থাকবে না? থাকব, আমি 5টার মধ্যে আসব। রানু খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি তোমার বাবার সঙ্গে ওই বাড়িতে 2-1 দিন থাকতে চাও? টগর ঘাড় কাত করল,
সে থাকতে চায়। আমার জন্য তোমার খারাপ লাগবে না? টগর কিছু বলল না। রাতে ঘুম ভাঙলেই কাঁদবে, আম্মা কোথায়, আম্মা কোথায়, কাঁদবে না? হ্যাঁ, কাঁদব। তাহলে যাবে কেন? টগর জবাব দিল না, মায়ের দিকে সরাসরি তাকালোও না। রানু অনেকক্ষণ বসে থাকার পর তার ডাক পড়ল। সিদ্দিক সাহেব নিজে এসে ডেকে নিয়ে গেলেন। সহজ স্বরে বললেন, একটা বোর্ড মিটিং ছিল, তাই দেরি হলো। কিছু মনে করবেন না। আপনাকে চাটা দিয়েছে তো? হ্যাঁ, দিয়েছে। বসুন, এখানে আরাম করে বসুন। এই ঘরটি এয়ার কন্ডিশনড। হুম হুম একটা শব্দ হচ্ছে। যন্ত্রটা হয়তো ভালো না, কিন্তু ঘর খুব সুন্দর করে সাজানো। মনে হয় অফিস নয়, কারো ড্রয়িং রুম। বিরাট সেক্রেটারিয়েট টেবিল, কিন্তু কোনো কাগজ বা ফাইলপত্র নেই। টেবিলের মাঝখানে ধবধবে সাদা একটা ফুলদানি ভর্তি ফুল। ঘরের এক কোনায় ছোট্ট একটা আলনা, সেখানে টাওয়েল ঝুলছে। অফিস ঘরে আলনা কেন কে জানে। আপনি কেমন আছে বলুন? আমি ভালো আছি। চা কফি কোনোটাই খাবো না। সিদ্দিক সাহেব সিগারেট ধরিয়ে চিন্তিত মুখে টানতে লাগলেন। এখানে সম্ভবত কিছু হবে না। রানুর ধারণা ছিল হবে। গত সপ্তাহের কথাবার্তা এরকমই ছিল। সিদ্দিক সাহেব হাসি মুখে বলেছিলেন, পোস্ট না থাকলেও অনেক সময় পোস্ট তৈরি করা হয়। আপনি আগে মন ঠিক করুন। রানু বলেছিল, আমার মন ঠিক করাই আছে। বেশ, তাহলে আগামী সপ্তাহে আসুন। 10টার আগে আসতে পারবেন? পারব। সেদিন সিদ্দিক সাহেবের মুখে যে হাসি খুশি ভাব ছিল, আজ তা নেই। গম্ভীর হয়ে সিগারেট টানছেন, যেন কোনো একটা অস্বস্তিকর কথা বলতে দ্বিধা করছেন। সিদ্দিক সাহেব একটা মুখ বন্ধ খাম এগিয়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। শর্তগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করতে পারেন। কি পোস্ট, কি কাজ, কিছুই তো বললেন না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে সব লেখা আছে। 3 মাস আপনি থাকবেন ট্রেনি হিসেবে, বিভিন্ন সেকশনে যাবেন, কাজ শিখবেন। 3 মাস পর আমরা যদি মনে করি আপনার ট্রেনিং ভালো হয়নি, তাহলে সেটি এক্সটেন্ড করে 6 মাস করা হবে। ট্রেনিং পিরিয়ডে আপনার ভাতা হবে মূল বেতনের অর্ধেক, আর অন্য কোনো ফ্যাসিলিটিও থাকবে না। খামটা এখানে খোলা উচিত হবে কিনা রানু বুঝতে পারছে না। সিদ্দিক সাহেব বললেন, আপনি কিছু বলবেন? জি না, থ্যাংক ইউ। এখন নিশ্চয়ই বাড়ি যাবেন? জি। একটু বসুন। রানু বসে রইল। সিদ্দিক সাহেব বেল টিপে বেয়ারাকে ডেকে বললেন, ড্রাইভার সাহেবকে বলো ইনাকে বাসায় পৌঁছে দিতে। জুনিয়র অফিসার্স গ্রেড, বেতন সব মিলিয়ে 2000 টাকার মতো। এই চাকরি নেওয়াটা কি ঠিক হবে? ড্রাইভার বলল, আপাক কোন দিকে যাব? আমি যাব নিউ পল্টন। আমাকে নিউ মার্কেটে নামিয়ে দিলেই হবে, কিছু কেনাকাটা করব। রানু কথাটা বলে একটু অস্বস্তি বোধ করল। নিউ মার্কেটে কেনাকাটা করবে এটা বলার দরকার ছিল না। সাফাই গাইবার কোনো ব্যাপার নয়। ওসমান সাহেব রানুর বসার ঘরে একা একা বসেছিলেন। রানুকে ঢুকতে দেখে তিনি তাকালেন। রানুর হাতে একগাদা জিনিসপত্র, সেগুলো দুহাতে ঠিক সামলানো যাচ্ছিল না। ওসমান সাহেব সহজ স্বরে বললেন, অনেক কিছু কিনলে দেখি। রানু কিছু বলল না, জিনিসপত্র নিয়ে ভেতরে ঢুকে গেল। অপলা টগরের পাশে শুকনো মুখে বসে আছে। সে রানুকে দেখেই বলল, ওর তো বেশ জ্বর আপা, 102-এর ওপরে, 3-4 বার বমি করেছে। রানু বলল, ও কখন এসেছে? বেশিক্ষণ হয়নি, 10-15 মিনিট। আমি বলেছিলাম ভেতরে এসে বসতে, উনি আসেননি। রানু টগরের কপালে হাত দিয়ে উদ্বিগ্ন মুখে জ্বর দেখল। শুকনো মুখে বলল, থার্মোমিটারটা আবার দে তো দেখি। অপলা বলল, চলো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দুলাভাই আছেন, তাকেও সঙ্গে করে নিয়ে যাব। তাকে সঙ্গে নিতে হবে কেন? অপলা চুপ করে গেল। থার্মোমিটার দেখল। রানু বলল, কত? 101। একটু কমেছে, জ্বর ছেড়ে যাবে বোধহয়, ঘাম হচ্ছে। রানু কিছু বলল না। অপলা বলল,
তুমি বাইরের ঘরে গিয়ে বসো। অনেকক্ষণ উনি একা বসে আছেন। রানু মনে হলো শুনতেই পেল না। অপলা বলল, চা খাবে? চা দেব? পানি গরম আছে। না, চাটা কিছু খাবো না। রানু বসার ঘরে ঢুকল। ওসমান সাহেব বললেন, জ্বর কি খুব বেশি? বেশি হলে একজন ডাক্তার নিয়ে আসি। কাছে আমার চেনা একজন ডাক্তার আছে। ডাক্তার আনতে হবে না, আমি নিয়ে যাব। জ্বর কবে থেকে? 2-3 দিন থেকে। কই, আমাকে তো খবর দিলে না। খবর দেওয়ার মতো কিছু হয়নি, আর তাছাড়া আমার খবর দেওয়ার লোক নেই, তুমি ভালো করেই জানো। তোমার খালার বাসায় টেলিফোন নেই? আছে। তাদের টেলিফোন আমি আমার নিজের কাজের জন্য ব্যবহার করব কেন? ওসমান সাহেব বিস্মিত হয়ে বলল, তোমার খালার সঙ্গে তোমার সম্পর্ক ভালো না নাকি? সম্পর্ক খারাপ হবে কেন? অপলা চা নিয়ে ঢুকল। লজ্জিত মুখে বললে, চা ছাড়া আর কিছু নেই, শুধু চা দিলাম, আর কিছু লাগবে না। রানু বলল, অপলা, তুই ঘরে যা, আমি একটু কথা বলছি। অপলা বিব্রত ভঙ্গিতে ঘরে গেল। ওসমান সাহেব তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে। রানু বলল, আমি একটি চাকরি পেয়েছি, কাজেই তুমি মাসে মাসে যে টাকাটা আমায় দিতে সেটা আর দিতে হবে না। চাকরিটা কি? সেটা দিয়ে তোমার কোনো দরকার নেই। তোমার স্ত্রী হিসেবে আমি যদি নিচু ধরনের কাজ করতাম তাহলে হয়তো তোমার অহংকারে লাগত, কিন্তু এখন তোমার অহংকারে লাগার কোনো প্রশ্ন নেই। তুমি ভুল করছো রানু, আমি অহংকারী না। বাজে কথা বলবে না। তিনি চুপ করে গেলেন। রানু থমথমে গলায় বলল, কেন তুমি আমাকে তোমার বাবার কাছে এরকম একটা কায়দা করে পাঠালে? কি কায়দা? মিলি এসে বলল উনি খুবই অসুস্থ, মৃত্যুশয্যায়, আমাকে এবং টগরকে দেখতে চান। আমি সেই দিনই গেলাম দেখা করতে। গিয়ে দেখি দিব্যি সুস্থ মানুষ, বাগানে ফুল গাছ লাগাচ্ছেন। আমার সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলেন যেন আমাকে চেনেন না, এই প্রথম দেখলেন। টগর ফুল গাছে হাত দিয়েছিল বলে ধমক দিলেন, বিশ্রী গলায় ধমক। উনি বুড়ো মানুষ, আর তুমি নিজেও জানো তার মাথা পুরোপুরি ঠিক না। তাছাড়া যা ঘটেছে আমাকে বাদ দিয়েই ঘটেছে। মিলি প্রচুর মিথ্যা কথা বলে। তুমি তো মিলির স্বভাবও জানো, জানো না? না, আমি তোমাদের কারোর স্বভাবই জানি না। তোমার নিজের স্বভাব বুঝতে আমার 6 বছর লেগেছে। বুঝতে পারলে কিছু? হ্যাঁ, তোমারটা বুঝেছি। ভালো, বুঝতে পারাই উচিত। তুমি বুদ্ধিমান মেয়ে। ওসমান সাহেব উঠে দাঁড়ালেন। আজ যাই। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, খুব তাড়া মনে হয়। কোথায় যাচ্ছ? মনিকার কাছে? হ্যাঁ, ওর কাছে যাব একবার। সাহিত্য নিয়ে আলোচনা হবে? আজকের বিষয়বস্তু কি? সতীনাথ ভাদুড়ি না মানিকবাবু? তিনি ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বললেন, আজ তুমি নানা কারণে উত্তেজিত, কাজে বেশিক্ষণ থাকতে চাই না। মনিকা কখনো উত্তেজিত হয় না, তাই না? হবে না কেন? সেও হয়। আমরা সবাই নানা কারণে উত্তেজিত হই। ওসমান সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন রানু তার সঙ্গে সিঁড়ি পর্যন্ত এসেছে। তিনি শান্ত স্বরে বললেন, টগরকে ডাক্তারের কাছে নিয়ে যাও। রানু তার জবাব দিল না। টগরের ঘুম ভাঙল 6টার দিকে। ভালো মানুষের মতো কাপে করে মালটোভা খেল। তার কিছুক্ষণ পরই ঘর ভাসিয়ে বমি করল। অপলা বলল, খারাপ লাগছে নাকি টগর? না। চলো আমরা ডাক্তারের কাছে যাব। আয়, শার্টটা বদলে দিই। তার আগে চল মুখ ধুয়ে দিই। টগর বাধ্য ছেলের মতো অপলার সঙ্গে গেল। বাথরুমে ঢুকেই গলার স্বর নিচু করে বলল, আজ কি বুধবার খালামণি? হ্যাঁ, কেন? টগর আর কোনো কথা না বলে হঠাৎ ব্যস্ত হয়ে আয়নায় তার দাঁত দেখতে লাগল। উপরের পাটির একটি দাঁত নেই, কেমন অচেনা দেখাচ্ছে তাকে। অপলা বলল, দাঁত তোলার সময় ব্যথা লেগেছিল? টগর তার জবাব না দিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করল, আজ কি বার খালামণি? বুধবার? মনিকার ওখানে যাবার কোনো ইচ্ছা ওসমান সাহেবের ছিল না, তবু ওদিকেই রওনা হলেন। ঘরে ফিরে কিছু করবার নেই, ফিরতেও ইচ্ছা করছে না। মনিকাদের বাড়ির সামনে নবীর লাল গাড়িটি দাঁড়িয়ে আছে।
কোথায় যেন পড়েছিলেন, অন্ধকারে বস্তুর কোনো রং থাকে না, সব হয়ে যায় ধূসর বর্ণ। কিন্তু অন্ধকারেও তিনি গাড়ির লাল রং দেখতে পেলেন। কিংবা হয়তো এই গাঢ় লাল রং তার স্মৃতিতে ছিল, এখন যা দেখছেন তার কিছুটা আসছে স্মৃতি থেকে, কিছুটা সত্যি সত্যি দেখছেন। গাড়ি গেটের বাইরে কেন? ওসমান সাহেব এক ধরনের অস্বস্তি বোধ করতে লাগলেন। চিত্রটি ঠিক মিলছে না। নবী তার গাড়ি গেটের বাইরে রেখে মনিকার সঙ্গে দেখা করতে আসবে না, এই জিনিস ওর চরিত্রে নেই। বুড়ো দারোয়ান উঠে দাঁড়িয়ে বিনীত ভঙ্গিতে সালাম করল। ওসমান সাহেব বললেন, রহমত ভালো আছো? রহমতের মাথা অনেকখানি নিচু হয়ে গেল। মেম সাহেব আছেন? জি আছেন। তোমার শরীর সেরেছে তো? জি স্যার। ব্যথা হয় না আর? আগের মতো হয় না। রহমত তার সঙ্গে হেঁটে হেঁটে বাড়ির সিঁড়ি পর্যন্ত এলো। এই লোকটিও তাকে খুব পছন্দ করে। কেন করে কে জানে। ওসমান সাহেব এসব ছোটখাটো ব্যাপার লক্ষ্য করেন। আজও লক্ষ্য করলেন। রহমত এগিয়ে গিয়ে অসহিষ্ণুভাবে পরপর 3 বার কলিং বেল টিপল। তিনি ভালোই জানেন ফেরার সময়ও সে হেঁটে হেঁটে তার সঙ্গে বড় রাস্তা পর্যন্ত যাবে, কথাবার্তা বিশেষ কিছু বলবে না। মানুষের ভালোবাসা কখনো নিঃস্বার্থ নয়। রহমতের ভালোবাসা কি নিঃস্বার্থ? তিনি কখনো এই ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভাবেননি। ভাবতে হবে। মনিকা দরজা খুলে ছোট করে হাসল, যেন সে তার জন্য অপেক্ষা করছিল। মনিকার গায়ে হালকা নীল রঙের সুতির শাড়ি, গলায় লাল একটা মাফলার। আবার ঠান্ডা লেগেছে বোধহয়। মনিকার ঘন ঘন ঠান্ডা লাগে। ভালো আছো মনিকা? ভালোই ছিলাম, ঘণ্টাখানেক আগে থেকে আর ভালো নেই। নবী এসেছে, বড্ড পাগলামি করছে। তিনি কিছুই বললেন না। মনিকা বলল, আজ আমি ওকে স্ট্রেট বলেছি আমার বাড়িতে আর আসবে না। সে তো আগেও বলেছ। আজ যেভাবে বলেছি সেভাবে আগে কখনো বলিনি। আজ সত্যি সত্যি বিরক্ত হয়েছি। ওসমান সাহেব বসার ঘরে কাউকে দেখলেন না। একবার ভাবলেন জিজ্ঞেস করবেন নবী কোথায়, তাও করলেন না। মনিকা গম্ভীর গলায় বলল, তুমি খানিকক্ষণ একা একা বসো, আমি চুল বেঁধে আসি। তিনি প্রায় 2 মাস পরে এলেন। মনিকা একবারও জিজ্ঞেস করল না এতদিন আসা হয়নি কেন। মনিকার কিছু বিচিত্র ব্যাপার আছে। এই বসার ঘরটিতে ওসমান সাহেব ঠিক সহজ বোধ করেন না। সবকিছু বড় বেশি গোছানো। কার্পেটের রং টকটকে লাল। এই রং রক্তের কথা মনে করিয়ে দেয়। রক্তের উপর পা রাখতে তার ভালো লাগে না। ওসমান সাহেব সিগারেট ধরাবার কিছুক্ষণের মধ্যেই কাজের মেয়েটি ট্রেতে করে 1 গ্লাস পানি রেখে গেল। রূপোর গ্লাস, খুবই ঠান্ডা পানি। গ্লাসের চারদিকে বিন্দু বিন্দু পানি জমেছে, যা দেখা মাত্রই তৃষ্ণা পায়। ওসমান সাহেব তৃষ্ণার্তের মতো পানি খেলেন। কাজের মেয়েটি বলল, আরে গ্লাস পানি আনি? না, আর লাগবে না। চা আনবো? না, চা আনতে হবে না। ওসমান সাহেব লক্ষ্য করলেন মেয়েটি হাসি চাপতে চেষ্টা করছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মেয়েটির মুখে হাসি দেখতে দেখতে মিলিয়ে গেল, শঙ্কার ছাপ পড়ল। সে গ্লাস নিয়ে দ্রুত সরে পড়ল। প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলেন সেদিন ওসমান সাহেব সোফায় বসে পানি খেতে চেয়েছিলেন। দ্বিতীয়বারেই তাই। এরপর থেকে আর চাইতে হয় না, পানি আসে। তিনি ঘড়ি দেখলেন 9:30, আর মনে হচ্ছিল অনেক রাত। এটা একটা অদ্ভুত ব্যাপার। কোনো কোনো বাড়িতে পা দেয়া মাত্র মনে হয় ঘড়ির কাঁটা অনেক দূরে এগিয়ে গেছে। মনিকা আসতে খুব দেরি করছে। তিনি বসে আছেন একা একা। এটি নতুন কোনো অভিজ্ঞতা নয়। মনিকার ব্যবহারে কোথায় যেন একটি অবহেলার ভাব আছে। প্রথম যখন এ বাড়িতে এলেন সেদিনই ব্যাপারটা চোখে পড়েছিল। যদিও সেদিন মনিকা এগিয়ে এসে সবাইকে হতচকিত করে পা ছুঁয়ে সালাম করল। নবী ছিল সঙ্গে। সে অবাক হয়ে বলল, এ কি কাণ্ড, সে কি রবি ঠাকুর নাকি? আমি তো জানি একমাত্র রবি ঠাকুরকেই লোকজন পা ছুঁয়ে প্রণাম করত। মনিকা বলেছিল, আমি স্কুলে পড়ার সময় ভেবে রেখেছিলাম যদি কোনোদিন তার সঙ্গে দেখা হয় আমি সালাম করব। ওসমান সাহেব অত্যন্ত বিব্রত বোধ করতে লাগলেন।
মনিকা সহজ স্বরে বলল, ক্লাস 10-এ যখন পড়ি ঠিক করলাম উনি যদি অবিবাহিত হন তাহলে তাকে গিয়ে বলবো আমাকে বিয়ে করুন। নবী ঘর ফাটিয়ে হাসতে লাগল। ওসমান সাহেবের মনে হল হাসি স্বতঃস্ফূর্ত নয়, কষ্ট করে হাসা। নবীকে তিনি কখনো এইভাবে হাসতে দেখেননি। সে রাতে মনিকার সঙ্গে গল্প উপন্যাস নিয়ে কোনো আলাপই হয়নি। মনিকার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তার সমস্ত উৎসাহ মিইয়ে গেছে। সে পাকা আমের আচার বানানোর কি একটা পদ্ধতি নিয়ে গল্প করতে শুরু করল এবং একসময় উঠে দাঁড়িয়ে বলল, আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, কিছু মনে করবেন না, আমি কিছুক্ষণ শুয়ে থাকব। ওসমান সাহেব অপমানিত বোধ করেছিলেন। তা সত্ত্বেও আবার একদিন এলেন নবীর সঙ্গে। সেদিনও মনিকার এরকম আলগা আলগা ভাব। তারপরেও তিনি এলেন। কেন এলেন? কেন বারবার আসেন? ওসমান সাহেব দ্বিতীয় সিগারেটটি ধরাবার অনেকক্ষণ পর মনিকা এলো। অনেকক্ষণ বসিয়ে রাখলাম? কাজের মেয়েটি চুল টেনে দিচ্ছিল, আরাম লাগছিল খুব। তোমায় পানি দিয়ে গেছে? হ্যাঁ। আরও লাগবে? না, লাগবে না। নবী কোথায়? গেস্ট রুমে ঘুমোচ্ছে। বমি টমি করে বৃষ্টিকাণ্ড। যে জিনিস সহ্য হয় না সে জিনিস খায় কেন? মনিকা বিরক্তিতে ভুরু কুঁচকাল। ওসমান সাহেব বললেন, তোমার হাজব্যান্ডের কোনো খবর পেয়েছ? না। তিনি আছেন কেমন? আগের মতোই আছে। লাংস টলারেন্স, ইসিজি সবকিছুই হয়েছে। শরীরে কোনো অসুখ নেই। ডাক্তাররা বলছেন সাইকোসোমেটিক, মনের রোগ। কিন্তু সে সেটা বিশ্বাস করছে না। সে আরও বড় ডাক্তার দেখাতে চায়। তাই নাকি? মানসিক রোগীদের এই প্রবলেম। তারা কিছুতেই স্বীকার করতে চায় না যে রোগটা মনে, শরীরে নয়। চা খাবে? না। খাও এক কাপ। সিলোনিস টি, খুব চমৎকার ফ্লেভার। তিনি হ্যাঁ না কিছুই বললেন না। মনিকা কাজের মেয়েটিকে চায়ের কথা বলে তার সামনে এসে বসল। তার বসে থাকার ভঙ্গিতে কোনো আড়ষ্টতা নেই। সে কোনো কথা বলছে না। কথা না বলে কোনো মেয়ে চুপচাপ বসে থাকলে সমস্ত পরিবেশ আড়ষ্ট হয়ে যায়, কিন্তু মনিকার বেলায় হয় না। কাজের মেয়েটি বলল, উনার ঘুম ভাঙছে, আপনারে ডাকে। মনিকা কঠিন স্বরে বলল, তাকে এই ঘরে আসতে বলো। বলো তার বন্ধু এসেছে, ওসমান সাহেব। নবী লম্বায় প্রায় 6 ফুট, গায়ের রং শ্যামলা, মেলি ধরনের মুখ। চেহারায় কাঠিন্য আনবার জন্য সে নানান রকমের কায়দা কানুন করেছে। একবার জুলফি রেখেছে, একবার গোঁফ রেখেছে, কিছুদিন ফ্রেঞ্চ কাট দাড়িও ছিল। লাভ হয়নি। কোনো এক বিচিত্র কারণে তার চেহারা থেকে ছেলে মানুষই দূর হয়নি। যৌবনে দুর্দান্ত কিছু কবিতা লিখেছিল। হঠাৎ এক রাতে ঠিক করল কবিতা মেয়েদের ভাষা, কবিতায় কাঠিন্য নেই। প্রতীক, উপমা এইসব ছেলে মানুষই ব্যাপার। কাজেই চলে এলো গদ্যে। লিখল দুপুর নামে উপমা ও প্রতীক বিবর্জিত উপন্যাস। প্রচুর লেখালেখি হল দুপুর নিয়ে। সমালোচকদের কেউ কেউ উল্লসিত হলেন, কেউ কেউ ব্যস্ত হয়ে পড়লেন কোন বিদেশি ঔপন্যাসিকের ছাপ পড়েছে সেটা বের করবার জন্যে। কবি খ্যাতি তেমন না জুটলেও কথাশিল্পীর স্বীকৃতি পাওয়া গেল। পুরোপুরি সাহিত্যে নিবেদিত না হলে কিছু লেখা যাবে না, এই ভেবে নবী চাকরি ছেড়ে দিল। পরবর্তী 3 বছর একটি লাইনও লিখল না। ইদানিং সে বলছে নাটক হচ্ছে সাহিত্যের সবচেয়ে পরিশীলিত রূপ। যে কোনো এক শুভ দিনে নাটক লেখা শুরু হবে, এই ধরনের কথা শোনা যাচ্ছে গত 6 মাস ধরে। এখনো কিছু লেখা হয়নি। শুভ দিন এখনো আসেনি। নবী ঘরে ঢুকল অপ্রসন্ন মুখে। মনিকার আজকের ব্যবহারে সে খুবই বিরক্ত হয়েছে। মনিকা বলেছিল, তুমি হুট করে ভেতরের ঘরে ঢুকবে না, এটা ভালো দেখায় না। এই কেমন কথা? মনিকা তার ফুফাতো বোন। এই বাড়িতে সে আসছে ছেলেবেলা থেকে। মনিকার স্বামী তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। নবী অবাক হয়ে বলল, তুমি চাও না আমি এই বাড়িতে আসি? আসতে ইচ্ছে হলে আসবে, তবে হুট করে শোবার ঘরে ঢুকবে না এবং মাতাল অবস্থায় আসবে না। নবী অবাক হয়ে বলল, মাতাল বলছো কাকে? মাতাল কাকে বলে জানো? মনিকা ঠান্ডা গলায় বলল, মাতালের ডেফিনেশন নিয়ে তোমার সঙ্গে তর্ক করতে চাই না, তবে মাতাল আমার চেয়ে ভালো কেউ চেনে না। তোমার চাউনি দেখেই বুঝতে পারছি তুমি এক্ষুনি বমি করবে। বমি করব? হ্যাঁ।
তোমার ধারণা আমি বমি করব? একমাত্র মাতালরাই প্রতিটি কথা দুবার করে বলে। তুমি দয়া করে বাথরুমে যাও। আমি আরো 10 পেগ খেতে পারি, জানো? খেতে পারলে তো ভালোই। মনিকা তীক্ষ্ণ কণ্ঠে হেসে উঠল। এবং আশ্চর্য, নবীকে কিছুক্ষণের মধ্যেই সত্যি সত্যি বাথরুমে ছুটে যেতে হল। মনিকা মাতাল চেনে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।